আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা। আমরা গত প্রবিধানের ক্লাসে কি পড়েছিলাম মনে আছে নাকি? 243 থেকে 250 প্রবিধান পর্যন্ত পড়েছিলাম, সর্বশেষ যে পিআরবির ক্লাসটা আমরা করেছি সেটাতে। এখন মাঝখানে মাইনর একটা ক্লাস হয়েছে, কিন্তু পিআরবির ক্লাসটা গ্যাপ পড়ে গেছে। আগামী 2-3টা ক্লাস আমাদের পিআরবি চলবে। পরবর্তী আগে জানিয়ে দেবো কবে মাইনর একটার কোন ক্লাস হয়, তাহলে আপনারা প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, প্রবিধান 243 থেকে 50 পর্যন্ত কি কি পড়েছিলাম যদি এক নজরে আমরা একটু চিন্তা করি আর কি। যে 243-এ পড়েছিলাম আমরা আমলযোগ্য অপরাধ সংগঠন হলে কি কি ব্যবস্থা বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি কার্যক্রমগুলো গ্রহণ করবেন। 243-এর বর্গীয় জ পর্যন্ত ছিল উপবিধি। বলেছিলাম 243 পুরোটাই পড়তে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ। 154-র সঙ্গে 243 আমরা পড়ি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিপি ফর্ম আছে, তাই না? সরকার নির্ধারিত ফর্মে মামলা রুজু করা হয়। আচ্ছা, কি কি পড়েছিলাম? 243-এর ক খ পড়েছিলাম। 243-এর ক খ হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই যে আমলযোগ্য অপরাধের সংবাদ আসবে এবং তিনি এটা লিপিবদ্ধ করবেন, নিজে হস্তে লিপিবদ্ধ করবেন। দুইটা যদি একসাথে নেই আমরা, সারমর্ম এরকম। গয়ে বলেছে প্রথম যে সংবাদটা পান, মুখে হোক আর কাগজে কলমে হোক, এফআইআর লিপিবদ্ধ করতে হবে। ঘয়ে বলেছে কানে শোনা সংবাদ এবং গুজবের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হবে। প্রত্যক্ষদর্শীর জন্য আবার অপেক্ষা করা যাবে না, এই কথাটা একটু আগে বলা ছিল। তো যাই হোক, উতে বলেছে টেলিফোন টেলিগ্রাফে যদি সংবাদ আসে, টেলিফোনের মাধ্যমে টেলিগ্রাফের মাধ্যমে, সেই ক্ষেত্রে ব্যবস্থা। চয় বলেছে মেডিকেল সার্টিফিকেটের জন্য অপেক্ষা করা যাবে না। অপরাধ সংগঠিত হওয়ার, আমলযোগ্য অপরাধ সংগঠিত হওয়ার সংবাদের সাথে সাথেই মামলা রুজু করতে হবে। দুঃখিত, তারপরে ছয়ে পড়লাম আমরা কনস্টেবল যদি থানার দায়িত্বে থাকেন তখন কি ব্যবস্থা। বর্গীয় জয় পড়লাম এফআইআর লিপিবদ্ধ হওয়ার পর কি করা যায় না, সেটা বাতিল করা যায়। 243 পুরোটাই রিভিশন দিলাম গুরুত্বপূর্ণ বলে। তারপরে আমরা পড়েছিলাম 244 কোন অপরাধগুলোর ক্ষেত্রে এফআইআর নেওয়া হয় না, বা আমলযোগ্য অপরাধ শুনলেই আপনি এফআইআর নিয়ে নিবেন, কিন্তু কিছু ব্যতিক্রম আছে, যেমন পুলিশ আইনের অপরাধগুলো, পৌর বা রেলওয়ে আইনের অধীনে অপরাধ। আমরা আরো দেখবো, আজকের ক্লাসে দেখবো আমরা সিআরপিসির কিছু সেকশন আছে যেগুলোতে প্রতিরোধমূলক ব্যবস্থা আলোচিত হয়েছে, তো এগুলোর ক্ষেত্রে এফআইআর গ্রহণ করা হয় না, সাধারণত নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়। 254 বিধি পড়বো। তাহলে 243, 44, 245-এ পড়লাম ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিয়ে, যেগুলো পুলিশ সংবাদ পায়নি ম্যাজিস্ট্রেট পেয়েছেন। ম্যাজিস্ট্রেট স্যার কি করতে পারেন আমলে নিয়ে, সেগুলোর জন্য তদন্তের নির্দেশ দিতে পারেন। 245। 246-এ পড়েছিলাম এফআইআর এর কপি গুলো আপনি কোথায় কোথায় প্রেরণ করবেন, কোন কপি কোথায় পাঠাতে হবে। মূল কপি আদালতে যাবে, দ্বিতীয় কপি মানে প্রথম যে কার্বন কপিটা সেটা পুলিশ সুপার অফিসে, দ্বিতীয়টা থানায় সংরক্ষণ হবে। কার্বন নয়, অর্থাৎ অনুলিপি বলতে পারি আমরা, সার্কেল সহকারী পুলিশ সুপার অফিসে প্রেরণ করবেন। গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে ডাক যোগেও কি করা যাবে, এগুলো পাঠানো যাবে। দূরবর্তী এলাকা হলে বা 3 মাইলের মধ্যে অপরাধ সংগঠিত হলে থানা এলাকার বাইরে, সেক্ষেত্রে সংবাদ প্রেরণের ব্যবস্থাও আলোচিত হয়েছে। 246। আপনারা যখন লিখিত পরীক্ষার প্রশ্ন পড়বেন তখন দেখবেন ডাকাতি মামলার ক্ষেত্রে এক্সপ্রেস লেটার ইস্যু করা হয়, তো কোনো প্রবিধান খুঁজে পাবেন না। এই যে 246-এর যে আলোচনাগুলো, এখান থেকেই দেখবেন এক্সপ্রেস লেটারের উত্তর দেয়া আছে বিভিন্ন বইয়ে। এক্সপ্রেস লেটারের উদাহরণের সঙ্গে 246 বিধি দেয়া আছে, বুঝতে পারছেন? এই যে এখানে যে বাইরের এলাকায় অপরাধ সংগঠিত হলে দ্রুত ডাকযোগে চিঠি প্রেরণের ব্যবস্থা, এই জন্য এই বিধিটা এখানে ব্যবহার করা হয়। এরপরে 247 পড়লাম চুরি যাওয়া মালামালের ক্ষেত্রে তালিকা সংগ্রহ করতে হবে, কোর্টে প্রেরণ করতে হবে। তদন্তকারী কর্মকর্তা একটা তালিকা নিজের তদন্তের স্বার্থে রেখে দিতে পারবে। 248 পড়লাম এখতিয়ারাধীন এলাকার বাইরে অপরাধ সংগঠিত হলে সার্কেল সহকারী পুলিশ সুপারকে জানাতে হবে, জিডিতে নোট দিতে হবে এবং প্রয়োজনে আসামি গ্রেপ্তারের ব্যবস্থাও গ্রহণ করতে হবে। 250 পড়েছি সরাসরি। তারপরে হইচই বিজ্ঞাপন, হিউ অ্যান্ড ক্রাই নোটিশ বলতে পারি আমরা। কোন কোন অপরাধের ক্ষেত্রে হইচই বিজ্ঞাপন ইস্যু করা হয়, কখন কখন হইচই বিজ্ঞাপন কোন এলাকায় প্রেরণ করা হয়, পাওয়ার পরে করণীয় কি, অপরাধী বা এই সন্দিগ্ধ মালামাল পাওয়া গেলে কি ব্যবস্থা গ্রহণ করবেন। এই ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। আজকে আমরা 10টা প্রবিধান পড়বো, 251 থেকে 260 পর্যন্ত পড়ে ফেলবো। ক্লাসের শুরুতেই আজকে রিভিশন হবে, ছোট্ট রিভিশন। চলেন দেখি আমরা কি কি পড়বো আজকের ক্লাসে। একটু শক্তপোক্ত হয়ে বসতে বলি, কেন? মনোযোগ দেওয়া শুরু করেন এখন থেকে, আরো বেশি গভীর মনোযোগ। 251 থেকে 260 আগে মুখস্থ করে ফেলবো। অন্যান্য দিন আগে আলোচনা, তারপরে আমরা সূচিগুলো পড়ি। আজকে আগে সূচি পড়ে ফেলবো, তারপরে ক্লাসে যাব।
তাহলে পড়া আরো দ্রুত মুখস্থ হবে। দেখেন প্যাটার্ন চেঞ্জ। 251-তে দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে করণীয় কি? গল্পে গল্পে পড়বো আমরা। দেখেন 251 বিধিতে বলেছে দাবিদারবিহীন সম্পত্তি, উইলবিহীন সম্পত্তি, বেওয়ারিশ সম্পত্তি, সন্দিগ্ধ সম্পত্তি পাওয়া গেলে পুলিশ অফিসার হিসেবে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আপনার করণীয় কি? 251। এই 251 বিধি আলাদা করে পড়তে হবে না, কারণ আমরা অলরেডি এই 251-র যে বিষয়গুলো এগুলো সিআরপিসি পুলিশ আইন যদিও পড়িনি, সিআরপিসি তে আমরা এগুলো পড়ে আসছি। তাহলে 251-তে কি? দাবিদারবিহীন সম্পত্তি পাওয়া গেলে আপনি কি করবেন? 251। 252-তে বলা আছে ওয়ার্নিং নোটিশ বা হুঁশিয়ারি বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন বলতে পারি, হুঁশিয়ারি নোটিশ। আচ্ছা, হুঁশিয়ারি নোটিশ কি? ফৌজদারি কার্যবিধি 145 দ্বারা পড়েছিলাম, আপনাদের মনে আছে? স্থিতি আদেশ জারি করা হয় বা ইনজাংশন নোটিশ জারি করা হয় যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারবেন তার এখতিয়ারাধীন এলাকায় জায়গা জমি নিয়ে বিরোধ আছে, যেই বিরোধের ফলে দাঙ্গা হাঙ্গামা কলহ সৃষ্টি হতে পারে, তখন সেখানে কি করে? স্থিতি আদেশ কিন্তু তারা জারি করতে পারে। তো এরকমই আমরা দেখব এই দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির ক্ষেত্রে পুলিশ অফিসার এখানে হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারবে, 252 বিধি। তাহলে 251 কি পড়লাম? দাবিদারবিহীন সম্পত্তি। 252 হুঁশিয়ারি নোটিশ। 253 জাল নোট দেখি না মাঝে মাঝে আমরা? জাল নোট পাওয়া গেলে করণীয় কি? 253। 254 পড়বো যে সমস্ত মামলার আপনি এফআইআর গ্রহণ করলেন না সেগুলোর ক্ষেত্রে কি করতে হবে? নন এফআইআর প্রসিকিউশন কিভাবে দাখিল করবেন? 254। 255 বিধি পড়েছিলাম, 201, 205, 255 এভাবে পড়েছিলাম। স্টেশন অফিসারের দায়িত্ব আছে 255 বিধিতে। পাশাপাশি বলা আছে কোন কোন পদমর্যাদার অফিসার স্টেশন অফিসারের দায়িত্ব পালন করতে পারবে। তাহলে কি কি পড়লাম? 251 দাবিদারবিহীন সম্পত্তি, 252 হুঁশিয়ারি নোটিশ, 253 জাল নোট, 254 নন এফআইআর প্রসিকিউশন, 255 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব, 256 তদন্তের আগে আপনি তদন্ত, 255-তে দেখেন তদন্ত করবে ওসি, 256-তে তদন্তে যাওয়ার আগে আপনি একটু ভিসিএনবিটা দেখে যান, এই কথা বলা আছে। ভিলেজ ক্রাইম নোটবুক একটু দেখে নিতে বলা হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ রেজিস্টার। আচ্ছা, এবার আসেন কোন জায়গায় কোন কোন অপরাধের ক্ষেত্রে আপনার তদন্তে যাওয়ারই প্রয়োজন নাই। 255 পর সুন্দর একটা ধারাবাহিকতা আছে। দেখেন 255-তে হলো তদন্ত করতে পারবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অথবা তার দায়িত্ব কি? তদন্ত করা তার দায়িত্ব। 256-তে বলেছে তদন্তে তো যাচ্ছেন, তার আগে একটু কি দেখে নেন? ডিসিএনবি বইটা দেখে নেন। এরপরে 257-তে বললো কোন কোন ক্ষেত্রে আপনার তদন্ত করার দরকার নাই। 258-তেও অনেকটা এই আলোচনায় আছে যে আপনি কখন নিজেই সরাসরি তদন্তে যাবেন, কখন তদন্তে যাওয়ার দরকার নেই, অর্থাৎ সরেজমিনে তদন্ত। 259-এ বলেছে এখতিয়ারাধীন এলাকার বাইরে তদন্ত হলে তখন আপনি কি করবেন? 260-এ বলেছে তদন্তকালে মানুষকে শুধু শুধু হয়রানি করা যাবে না। তাহলে 255 থেকে এটা একটা সুন্দর সিরিয়াল না? আপনি এভাবেও মনে রাখতে পারেন। তাহলে কি কি পড়লাম? 251 দাবিদারবিহীন সম্পত্তি, 252 হুঁশিয়ারি নোটিশ, 253 জাল নোট, 254 নন এফআইআর প্রসিকিউশন দাখিল, 255 স্টেশন অফিসারের দায়িত্ব, 256 তদন্তে যাওয়ার পূর্বে ভিসিএনবি দেখে নিতে হবে, 257 কোন কোন অপরাধের ক্ষেত্রে তদন্তের দরকার নাই, 258 সরেজমিনে কখন আপনি তদন্ত করতে যাবেন, 259 এখতিয়ারাধীন এলাকার বাইরে তদন্ত, 260 তদন্তকালে শুধু শুধু হয়রানি করা যাবে না। হয়েছে না? কার হয়েছে হাত তোলেন, একটু শুনে ক্লাসে যাই। লিয়াকত ভাই আলহামদুলিল্লাহ। প্রত্যুৎপন্নমতি এটা হচ্ছে একটা কি বলে জানেন? প্রত্যুৎপন্নমতি যে ব্যক্তি খুব দ্রুত শুনে দ্রুত মুখস্থ করে আবার সেটা উপস্থাপন করতে পারে। আপনারা এক কথায় প্রকাশ করেছিলেন ছোটবেলায়, এটাকে বলে উপস্থিত বুদ্ধি আছে যার, মানে সে খুব দ্রুত ক্যাপচার করতে পারে। লিয়াকত ভাইয়া বলেন। দাঁড়ান মাইক্রোফোন খুলে দিচ্ছি। 251 বেওয়ারের সম্পত্তি, 252 হুঁশিয়ারি নোটিশ, 253 জাল নোট, 254 নন এফআইআর, 255 স্টেশন অফিসারের দায়িত্ব, 256 তদন্তের পূর্বে
রেজিস্টার করতে দেখতে হবে তা নয়। 257 যে সমস্ত বিষয়ে তদন্ত করতে দেওয়া যাবে না। 258 তদন্তের আহ, যে সরজমিনে তদন্ত। 259 260 হলো সীমা সীমাবদ্ধতা। বাইরে 259 বাইরে থেকে কি এখতিয়ারাধীন এলাকার বাইরে তদন্ত। এলাকার বাইরে 260 জনগণকে হয়রানি বা করা যাবে না আর কি, তদন্তে হয়রানি করা যাবে না। মাশাল্লাহ। শোনেন, একটু পড়া কিন্তু কিছুই না জানেন, শুধু মনোযোগ। যদি মনোযোগ দেন এরপর আরেকবার পড়লে কি এই পড়া বাকি থাকবে? আমার বিশ্বাস যে আমার থেকে ভালো বলতে পারবেন আপনারা। পড়া কিছুই না, শুধু মনোযোগ দিয়ে একবার বুঝে নেয়া। যে মানুষের একবার বুঝে নিতে পারবে যে কোন জায়গায় কি বলেছে, তার মুখস্থ করতে এত বেশি সময় লাগে না। আপনি সারাদিন বসে থাকলেন বই নিয়ে, 3টা লাইনও মুখস্থ করতে পারলেন না। এই যে অনেকে জিজ্ঞাসা করে যে স্যার কত ঘন্টা পড়তে হবে, এই প্রশ্নের উত্তর আছে। আপনি যদি মাইন্ডফুলি পড়েন 10 মিনিট এনাফ পড়ালেখার জন্য। আর যদি আপনার অমনোযোগ থাকে, ফোন চাপলেন, কল রিসিভ করলেন, এর সাথে ওর সাথে গল্প করলেন, বই নিয়েও বসে থাকলেন, সবাই দেখলো সারা দিন পরে, ফলাফল কি? শূন্য। লাভ আছে? লাভ নাই। তো আমার কথা, আপনাকে সারাদিন পড়তে হবে না, আপনি যান না একটু আড্ডাবাজি করে আসেন, কিন্তু আপনি যখন পড়বেন, যতক্ষণ পড়বেন, বলবেন আশেপাশে কেউ আসবি না তোরা, এই সময় আমি পড়তে বসছি, এখন আমার মনোযোগ দেওয়ার সময়। যখন পড়বেন ভালোভাবে পড়েন, মন দিয়ে পড়েন, দেখবেন পড়া পড়তে এত বেশি সময় লাগে না যতটা আপনারা পেরেশানি নেন। মুশকিল হলো আমরা পাশাপাশি অন্য কাজ করতে বেশি পছন্দ করি, বই ছাড়া বই বই নিয়ে বসি কিন্তু বই ছাড়া সময় কাটাই বেশি, এই জন্য হয়ে যায় সমস্যা। আসেন আমরা একটু ডিটেলস দেখবো কোন কোন জায়গাগুলো থেকে এমসিকিউ কি কি লিখিত পরীক্ষায় আসতে পারে। সর্বপ্রথম 251 বিধি দেখবো। 251 বিধিতে বলেছে 3 রকমের সম্পত্তি বা 4 রকমের সম্পত্তি বলতে পারেন মতান্তরে। দাবিদার বিহীন সম্পত্তি, উইল বিহীন সম্পত্তি, অথবা এমন সম্পত্তি যেটা সন্দেহজনক অবস্থায় পরিত্যক্ত, যার কোনো মালিক নাই, ঘুরে ফিরে একটাই হয়ে যায়, তাই না? আর একটা বলা আছে কোনো ব্যক্তির অস্থাবর সম্পত্তি, তাহলে এমন একজন ব্যক্তির অস্থাবর সম্পত্তি যিনি মৃত্যুবরণ করেছেন কিন্তু তার সম্পত্তির কোনো দাবিদার বা মালিক নাই। এই রকম সম্পত্তি গুলো পাওয়ার পরে কে দখলে নিবেন? দখলে নিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে উইলবিহীন সম্পত্তি বা দাবিদার বিহীন সম্পত্তি দখলে নেওয়ার ক্ষমতা কার? দখলে নেওয়ার ক্ষমতা কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। তিনি দখলে নিয়ে কি করবেন? সিজার লিস্ট তৈরি করবেন নরমালি। তাহলে উইলবিহীন সম্পত্তি বা দাবিদার বিহীন সম্পত্তি, অস্থাবর সম্পত্তি পরিত্যক্ত হলে এই সম্পত্তি পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপি ফর্ম নম্বর 29 মূলে একটা তালিকা তৈরি করবেন। এই তালিকা হলো এই সম্পত্তির তালিকা তৈরি করে ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করলেন, কিন্তু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, যেমন জেলা জজের অনুমোদন না আসা পর্যন্ত এই সম্পত্তির আবার কোনো সিদ্ধান্ত ম্যাজিস্ট্রেট দিতে পারবে না। যেমন গবাদি পশু আছে, অন্যান্য কথাগুলো বলা আছে, তো এগুলো কম গুরুত্বপূর্ণ, আমরা এদিকে যাব না। শুধু জানবো এরকম দাবিদার বিহীন সম্পত্তি পাওয়া গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা দখলে নিতে পারবেন এবং তালিকা মূলে ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। কি কি সম্পত্তি পেলেন তার তালিকা ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন, তিনি জেলা জজের আদেশের অপেক্ষা করবেন। এই সর্বশেষে একটু যাব, শেষ যে উপবিধিটা আছে এখান থেকে একটু নিতে হবে। মনে করেন একজন ব্যক্তি মারা গেল, তার সম্পদ কেউ এসে দাবি করলো, আপনি তার কাছ থেকে সম্পদ কেড়ে নিতে পারবেন না। পুলিশ অফিসার মৃত ব্যক্তির সম্পত্তির মালিকানা যদি কেউ দাবি করে ফেলে, এই ব্যক্তির নিকট থেকে জোর করে সম্পত্তি কেড়ে নিতে পারবে না। আর কি করতে পারবে না? তার বিরুদ্ধে ব্যবস্থাও গ্রহণ করতে পারবে না। একজন এসে দাবি করলে আপনাকে তাকে এই সম্পদ দিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, শর্ত আছে। কি শর্ত? একজন তো মিথ্যা দাবি করতে পারে, তাই কি না? তো এরকম মিথ্যা ভাবে যদি দাবি করে বলে আপনার সন্দেহ হয়, পেনাল কোডের 404 কি পড়েছিলেন? 404 মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ, 467 পড়েছিলাম আমরা জালিয়াতি। তো এরকম যদি কেউ জালিয়াতি করার চিন্তা করে অথবা মৃত ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করে, সেক্ষেত্রে পুলিশ সুপার বরাবর চিঠি লিখতে পারবে বা আবেদন জানাতে পারবে যে সংশ্লিষ্ট ব্যক্তি এই পরিত্যক্ত সম্পত্তি তিনি দাবি করেছেন বা তিনি এটা পেতে চান। তাহলে কি বলেছে? কোন ব্যক্তি যদি কোন সম্পত্তির মালিকানা মালিকানা দাবি করে, আপনি এটা যথার্থতা বিচার করার ক্ষমতা আপনাকে দেয়নি, বলেছে আপনি যথার্থতা বিচার করতে পারবেন না। কিন্তু যদি আপনার সন্দেহ হয় যে এই সম্পত্তি কি উনি অন্যায়ভাবে আত্মসাৎ করছেন, সেক্ষেত্রে আপনি পুলিশ সুপার বরাবর আবেদন জানাতে পারবেন।
বুঝতে পারলাম। এইবার আসেন আমরা সংশ্লিষ্ট কোন ধারার সঙ্গে 251 বিধি ব্যবহার করব। 251 বিধি ব্যবহার হবে ফৌজদারি কার্যবিধি 523, 24, 25, পুলিশ আইনের 25, 26, 27। এগুলো একটু 251 পাশে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে রাখেন। তাহলে কি কি পড়লাম? ফৌজদারি কার্যবিধি 523, 524, 525, পুলিশ আইনের 25, 26, 27, প্রবিধান 251 বিধি। ক্লিয়ার? আরো আছে, রেলওয়ে আইনে 56 আছে, এগুলো লাগে না। তাহলে 251 সঙ্গে পুলিশ আইনের 523, 24, 25, পুলিশ আইনের 25, 26, 27। আচ্ছা, এই ছিল 251 বিধি। এরপরে আমরা 252 বিধিতে যাব। হুঁশিয়ারি নোটিশ বা ওয়ার্নিং নোটিশ বলতে পারি আমরা। কখন হুঁশিয়ারি নোটিশ জারি করা হয়, কে হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারেন, কোন পদমর্যাদার কর্মকর্তা হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারেন, কে কে হুঁশিয়ারি নোটিশের জন্য কার বরাবর আবেদন করা যাবে। আসেন আমরা দেখব। যখন কোনো, অর্থাৎ 145 ধারা যে পড়েছিলাম সিআরপিসি, তখনকার সিচুয়েশনটা, ওই অবস্থাটা মনে মনে চিন্তা করেন। কোনো জায়গা জমি সংক্রান্ত বিরোধের ফলে, বা আমরা সুন্দর করে বললে স্থাবর সম্পত্তির সীমানাজনিত বিরোধের কারণে যদি শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দেয়, সেক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংবাদ পান, অথবা ফাঁড়ির ইনচার্জ হতে পারে, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, তারা কি করতে পারবেন? হুঁশিয়ারি নোটিশ জারি করতে পারবেন। আর ব্যবস্থা কে নেয়? 145 ধারা কে জারি করতে পারে এরকম যদি বলে, তাহলে কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো ব্যক্তি, বা সরকার নিজেও পারে। তাহলে 145 ধারা জারির ক্ষমতা কার? ম্যাজিস্ট্রেটদের, সরকারের। আর হুঁশিয়ারি নোটিশ জারির ক্ষমতা কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার, ফাঁড়ির ইনচার্জ হতে পারে, অথবা এএসআই থেকে তদূর্ধ্ব, মানে এএসআই পদমর্যাদার কথা বলেনি, বলেছে এএসআই এর উপরে। কে? এএসআই এর উপরে যে কোনো পুলিশ অফিসার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। একটু দাগিয়ে ফেলেন। তাহলে সর্বনিম্ন কোন পদমর্যাদার কর্মকর্তা? সাব ইন্সপেক্টর কিন্তু হয় প্রবিধান অনুযায়ী। তাহলে এএসআই পদমর্যাদার উপরের কোন ব্যক্তি প্রতিরোধমূলক ব্যবস্থা যখন গ্রহণ করতে পারবেন না, এমন পরিস্থিতি তৈরি হবে, তখন তিনি কি করবেন? বিপি ফরম 32 মূলে জমির মালিকের প্রতি অথবা দখলদার ব্যক্তিদের প্রতি হুঁশিয়ারি নোটিশ জারি করবেন। আচ্ছা, কয় কপি হুঁশিয়ারি নোটিশ? কয় কপি হবে? 2 কপি হবে, কিন্তু হুঁশিয়ারি নোটিশ 2 কপি, রাইট? তাহলে হুঁশিয়ারি নোটিশ 2 কপি হবে। সমন কয় কপি হয়? সমন, সমন কিন্তু 2 কপি হবে। গ্রেপ্তারি পরোয়ানা কয় কপি হয়? গ্রেপ্তারি পরোয়ানা 1 কপি হবে। আপনারা যে সমাবেশকে লাইসেন্স দিলেন, সভা সমাবেশ, কয় কপি ছিল? 3 কপি। সভা সমাবেশের লাইসেন্সের কপি কিন্তু 3টা। এই কপিগুলা পরীক্ষায় দেয়, যে কোনো একটা কপি কিন্তু দিয়ে ফেলে। তাহলে 2 কপি কি কি জানলাম? সমনের কপি 2 কপি, হুঁশিয়ারি নোটিশ 2 কপি, ওয়ারেন্ট 1 কপি হবে, আর লাইসেন্সের কপি হবে 3 কপি। আচ্ছা দেখেন, তাহলে আমরা একটু দেখি 2 কপি কার কার কাছে থাকবে। একটা কপি তো আপনি জারি করবেন, সংশ্লিষ্ট ব্যক্তিকে 1 কপি জারি করে হুঁশিয়ারি নোটিশ তাকে উচ্চারণ করে এগুলো শুনিয়ে বিশ্বস্ত সাক্ষীদের উপস্থিতিতে, দেখেন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ আছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুলি কোন হাতের কোন আঙ্গুল? যদি অশিক্ষিত লোক হন, বা তিনি সিগনেচার করতে, অশিক্ষিত বলে ভুল হবে, তিনি যদি মানে অক্ষর জ্ঞান না থাকে, আমি দুঃখিত, তিনি যদি সিগনেচার করতে না পারেন, তাহলে তিনি কি করবেন? বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিতে হবে। আচ্ছা, তাহলে বাম হাতের বৃদ্ধাঙ্গুলির ছাপ নিয়ে আপনি স্বাক্ষর গ্রহণ করে সাক্ষীদের উপস্থিতিতে হুঁশিয়ারি নোটিশ জারি করলেন। এই হুঁশিয়ারি নোটিশ বা বিজ্ঞপ্তি বলতে পারি, এটাতে তারিখ এবং সময় উল্লেখ করতে হবে, যেটা আপনি পরে থানায় এসে অফিস কপিতে তুলে রাখবেন। আচ্ছা, তাহলে হুঁশিয়ারি নোটিশ সমনের মতো করেই জারি হয়, তাই না? 2 কপি, 1 কপি তাকে আপনি শুনিয়ে দিয়ে আরেক কপির অপর পৃষ্ঠায় আপনি তার স্বাক্ষর নিলেন, অথবা টিপসই নিতে পারবেন, তবে সাক্ষীদের উপস্থিতিতে সময় এবং তারিখ উল্লেখ পূর্বক। এবার বলেন তো, প্রশ্ন যদি এভাবে দেয়, হুঁশিয়ারি নোটিশ কাকে বলে? হুঁশিয়ারি নোটিশ জারির পদ্ধতি আলোচনা করুন। পারবো না আমরা লিখতে? সুন্দর করে লিখবো। যখন কোনো জমি জমা সংক্রান্তে অথবা স্থাবর সম্পত্তির বিরোধের ফলে কি করতে পারবো? বিরোধের ফলে যখন সেখানে কি করা যাবে? ওই ব্যক্তিদেরকে যাতে শান্তি ভঙ্গ তারা না করে, এই মর্মে তাদেরকে পূর্বেই যে হুঁশিয়ারি প্রতিরোধমূলক ব্যবস্থা যখন কোনোভাবেই গ্রহণ করা যায় না, তখন কি করা হয়? পুলিশ অফিসার, এএসআই এর উপরের পদমর্যাদার পুলিশ অফিসার সেখানে তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে আসেন বা নোটিশ জারি করে আসেন। এই নোটিশটাই হলো হুঁশিয়ারি নোটিশ। বিপি ফর্ম কত? 32 মূলে। কে জারি করেন? এএসআই এর উপরের পদমর্যাদার অফিসার।
তাহলে কয় কপি হয়? 2 কপি হয়। তাহলে কিভাবে দেন? 1 কপি দিয়ে আসেন, আরেক কপিতে স্বাক্ষর গ্রহণ করে সাক্ষীদের উপস্থিতিতে সময় এবং তারিখ উল্লেখ করে এভাবেই হুঁশিয়ারি নোটিশ জারি করা হয়। এই তো হয়ে গেল। তাহলে প্রথমে একটু সংজ্ঞাটা লিখলেন, পরে 2-3টা পয়েন্ট আপনি লিখলেন কিভাবে জারির পদ্ধতি। আর কিছু বাকি থাকে পড়া? বলেন। আমরা যে কাজগুলো করি শুধু সেগুলোই সাজিয়ে গুছিয়ে বিধি ধারা এগুলো দিয়ে লিখে ফেলতে পারলেই হয়ে যায়। জাল নোট দেখবো, আসেন। জাল নোট কম গুরুত্বপূর্ণ। 253-তে জাল নোটের কথা বলা আছে। যে ব্যক্তি জাল নোট পেল, অর্থাৎ এখানে পুলিশ অফিসারকে মিন করা হয়েছে, যিনি জাল নোটের সন্ধান পেলেন তিনি জাল নোটটা আগে দেখবেন, টাকার মান কেমন, ধারাবাহিক নম্বর কি দেয়া আছে, এটি প্রক্রিয়াজাতকরণ নাকি এটি হাতের তৈরি, পুরনো নোট যদি থাকে সেটার সার্কেল এবং তারিখ, কোথায় পাওয়া গেল, কোন দিন পাওয়া গেল, এগুলো সব উল্লেখ করে তিনি একটা রিপোর্ট তৈরি করবেন। কে? যিনি পেলেন তিনি। কে পেলেন এটা বলা নাই, যে কেউ পেতে পারে, যে কোনো পুলিশ অফিসার। পাওয়ার পরে তিনি একটা রিপোর্ট তৈরি করলেন, কিন্তু রিপোর্টটা কোথায় কোথায় পাঠাবেন এটা বলা আছে। কোথায় পাঠাবেন? এগুলো যেহেতু পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে, এই রিপোর্টটা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিভিশনে পাঠাতে হবে, ডিপার্টমেন্ট অর্থাৎ সিআইডি তে পাঠাতে হবে। ডিআইজি স্যার বরাবর যাবে সিআইডির অপরাধ তদন্ত বিভাগে পাঠাতে হবে। কে পাঠাবে? যিনি এটা জব্দ করলেন। কি কি উল্লেখ করবে নোটিশে? ধারাবাহিক নম্বর, টাকার নম্বর, সার্কেল এবং তারিখ, নোট পুরনো না নতুন, নতুন কোন দিন পাওয়া গেল, এগুলো সুন্দর করে উল্লেখ পূর্বক কি করবে? সিআইডি তে পাঠিয়ে দিবে। এবার আসেন, কত টাকার নোট হলে আপনি ব্যবস্থা নিতে পারবেন? 10 টাকার উপরের যদি নোট হয়, 10 টাকার উপরের যদি নোট হয় তাহলে আপনি কি করতে পারবেন? এই ব্যবস্থা নিতে পারবেন। আব্দুল সালাম ভাই এগুলো কি লিখছেন? আমি এত কথা বুঝি না। ক্লাসের শেষে মাইক্রোফোন খুলে দেব, বলবেন, সমস্যা নেই। তাহলে বুঝতে পারলাম আমরা 10 টাকার উপরে যদি কোনো জাল নোট পাওয়া যায় সেক্ষেত্রেই ব্যবস্থা নিতে হবে, না হলে দরকার নাই। আর কিভাবে ব্যবস্থা? যেহেতু এত বেশি গুরুত্বপূর্ণ না, শুধু জেনে রাখবো এই টাকা সংক্রান্ত সকল বর্ণনা সঠিকভাবে দিয়ে সিআইডি বরাবর একটা রিপোর্ট প্রেরণ করতে হবে। এইবার আমরা 254 বিধিতে যাব। 254 বিধিতে বলা হয়েছে যে মামলাগুলোর কি নেওয়া হয় না, নন এফআইআর প্রসিকিউশন যেগুলোর দাখিল করা হয়। তাহলে আমরা এর আগে পৌর এলাকার মামলা, পৌর বা রেলওয়ে আইনের অধীনে যে মামলাগুলো পুলিশ আইনের অপরাধ দেখেছি যেগুলোর ক্ষেত্রে এফআইআর নেওয়া হয় না। তো না নেওয়া হলে কি করবেন? এগুলোর সুন্দর করে জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এই সংক্রান্তে আমরা জিডি করলে কি করি? ম্যাজিস্ট্রেট বরাবর তদন্তের জন্য কিন্তু আমরা আবেদন করি। ম্যাজিস্ট্রেট, কোন ম্যাজিস্ট্রেট তদন্তের জন্য অনুমোদন দিবেন? প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কত ধারায় পড়েছিলাম? ফৌজদারি কার্যবিধির 155 ধারায় পড়েছিলাম। তো এই যে ম্যাজিস্ট্রেট আপনাকে তদন্তের অনুমতি দিলেন, এরপরে আপনি সত্যতা পেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশন বিজ্ঞ আদালতে দাখিল করতে পারবেন। এই কথাগুলোই 254 বিধিতে বলেছে। প্রবিধান 268 বিধিটাও আমরা সঙ্গে ব্যবহার করব। তাহলে 155 ফৌজদারি কার্যবিধি, 155 পিআরবি 254, 268 এভাবে পড়বো। ফৌজদারি কার্যবিধি 155, পিআরবি 254, 268। তাহলে যখন আমরা লিখবো তখন এভাবে লিখতে পারবো, আমলের অযোগ্য অপরাধের ক্ষেত্রে তদন্ত পদ্ধতি আলোচনা করুন। তাহলে সুন্দর করে তিনটা, একটা ধারা 2টা বিধি দিয়ে দিলে ইনশাল্লাহ নম্বর যা থাকবে তাই পাবেন। আর তো কিছু নাই বাইরে। আচ্ছা, তাহলে আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসবে, জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে আমলযোগ্য অপরাধের ন্যায়ই তদন্ত করবেন। প্রবিধান 254 বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে অপরাধের প্রমাণ পেলে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করা যাবে। এখানে আসেন, আরো কতগুলো ধারা দেয়া আছে ফৌজদারি কার্যবিধি, যেমন আমরা দেখি 107, 9, 10, 144, 145। এই অপরাধগুলো কি জানেন? এগুলো কিন্তু এখনো সংগঠন হয়নি। আপনারা যে মুচলেখা চ্যাপ্টার পড়েছিলেন, আপনাদেরকে পড়িয়েছিলাম যে 107-এ অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুচলেখা, ওই ব্যক্তি কি শান্তি ভঙ্গ ঘটিয়ে ফেলেছে? এখনো ঘটায়নি, ঘটাতে পারে বলে সম্ভাবনা রয়েছে। তো যে লোক এখনো অপরাধ সংগঠন করেনি তার বিরুদ্ধে কি আপনি আমলযোগ্য অপরাধ বা এফআইআর নিতে পারেন? পারেন না। তার বিরুদ্ধে আপনি নন এফআইআর প্রসিকিউশন দাখিল করতে পারবেন যদি আপনি ঘটনার সত্যতা পেয়ে যান। তাও কি তদন্ত সাপেক্ষে। এই ব্যবস্থাটাই হলো 254। জাস্ট একটু বুঝলেই হবে যে কখন 254 বিধিটা আসছে, কোন ধারাগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা 255-তে যাব। 255 পড়েছিলাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। 201, 205, 255। 255-র সঙ্গে আমরা 156টার সঙ্গে 255 ব্যবহার করতে পারি, 258 ব্যবহার করতে পারি। তো সাধারণত 258ই কভার হয়ে যায়, লাগে না।
এখানে বলেছে দেখেন, স্টেশন অফিসারের দায়িত্ব যত তদন্ত আছে থানা এলাকার সীমানার মধ্যে সকল তদন্তের দায়িত্ব থানার ইন্সপেক্টর, বলতে এখানে ওসি স্যারকে বোঝানো হয়েছে। তাহলে 255-তে তদন্তের সাধারণ দায়িত্ব কার, সাধারণ ক্ষমতা কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। 243-এ এফআইআর রুজু করার ক্ষমতা কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। 377-এ জেনারেল ডায়েরি লিপিবদ্ধ করার ক্ষমতা কার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার। আপনারা যেই জিডি লেখেন না কেন, যেভাবেই এন্ট্রি দেন না কেন, এগুলো কিন্তু সব ওসি স্যারের ক্ষমতা, তাই না? আমরা জাস্ট স্যারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করি। তাহলে 255-তে হলো স্টেশন অফিসারের দায়িত্ব, তিনি সকল তদন্ত করতে পারবেন, আমলযোগ্য অপরাধের তদন্ত করবেন। এরপরে বলেছে খুবই জরুরি পরিস্থিতি ছাড়া তদন্তের ভার অন্য কাউকে দেওয়া উচিত নয়, তবে হ্যাঁ 207-এর গ পড়েছি আমরা, সেখানে আবার এটা তো জরুরি পরিস্থিতি, তাই না? থানায় তো কেউ নাই, ওই ক্ষেত্রে আবার এএসআই কে তদন্তের দায়িত্ব দেয়া যেতে পারে, বা নিম্ন পদস্থ যারা আছে তারাও তদন্ত করতে পারে। ভাষ্য বইটা একটু দাগিয়ে ফেলি, দেখেন নিচে সুন্দর করে তদন্তের উদ্দেশ্য দেয়া আছে, এই জায়গাটা পড়তে হবে। হ্যাঁ, তদন্তের উদ্দেশ্য হইল, এখান থেকে 5-6টা পয়েন্ট পড়ে ফেলতে হবে, বুঝতে পারছেন? যদি আসে তদন্তের উদ্দেশ্য কি, আমি জানি আপনি বানিয়ে 50টা পয়েন্ট লিখতে পারবেন, কিন্তু গুরুত্বপূর্ণ হবে আপনি যদি প্রবিধান থেকে হুবহু এই কথাগুলো লিখে দিতে পারেন। নম্বর কম বেশি আসে কিভাবে জানেন? একটা জিনিস আপনি যখনই সুন্দর করে উপযুক্ত রেফারেন্স সহ উপস্থাপন করবেন, তখন সেটার মূল্য, আর আপনি একটা বানিয়ে চানিয়ে লিখলেন তখন একটার মূল্য একরকম হবে। তাহলে তদন্তের উদ্দেশ্য হলো ঘটনাস্থলে গমন করা, কোনো আলামত সংগ্রহ করা, ঘটনা তথ্য সংগ্রহ করা, সন্দিগ্ধ অপরাধীদেরকে খুঁজে বের করা, তাই না? এই এই জায়গাটুকু আমরা একটু সুন্দর করে মুখস্থ করে ফেলবো। তদন্তের উদ্দেশ্য 255 বিধি। 256-তে যাব, তদন্ত শুরু করার পূর্বে ভিসিএনবি দেখে নিতে হবে, বা গ্রামের অপরাধ নোটবুক যেটা সেটা দেখে নিতে হবে। ভিলেজ ক্রাইম নোটবুক, বর্তমানে এটি বিলুপ্তির পথে, যদিও এটা আমরা মেনটেন করি, কিন্তু দেখবেন সিডিএমএস আসার পর এটার গুরুত্ব কমে গেছে। এরকম যদি একটা ব্যাখ্যামূলক প্রশ্ন দিয়ে দেয় আপনাদেরকে, দেখি তো ক্রিয়েটিভিটি কেমন। সিডিএমএস কে ডিজিটাল ভিসিএনবি বলা হয়, উক্তিটি আলোচনা করুন। পারবেন সুন্দর করে লিখতে? ভিসিএনবি পড়লে পরে পারবেন, ভিসিএনবির যে অংশগুলো আছে এগুলো যখন আপনার ভালো করে পড়া হবে তখন লিখতে পারবেন যে সিডিএমএস কে কেন ডিজিটাল ভিসিএনবি বলা হয়। অর্থাৎ আমরা সিডিএমএস এ যে মামলাগুলো এন্ট্রি দেই, এটাই আগে ভিসিএনবি তে ছিল। ভিসিএনবি শুধু কি হার্ড কপি, সিডিএমএস টা হলো সফট কপি। এভাবে দুটো তুলনা করে আপনি সুন্দর করে লিখবেন। আচ্ছা, তাহলে 256 ক্লিয়ার, একটা লাইন পড়লে হবে কি, তদন্তে যাওয়ার পূর্বে ভিসিএনবি দেখে নিতে হবে। কেন ভিসিএনবি দেখবেন? এই নামের মধ্যেই লুকিয়ে আছে, দেখেন অপরাধের, এখানে আপনি অনেকগুলো খণ্ড পাবেন, আমরা দেখবো ভিসিএনবির অনেকগুলো খণ্ড আছে, 5টা 6টা খণ্ড আছে। তো এখানে একদম শুরু থেকে শুরু করে জীবন বৃত্তান্ত থেকে শুরু করে অপরাধের ইতিহাসের, এই যে একটা ভিসিএনবির একটা অংশ আছে না, কি বলে, ইতিবৃত্ত, গ্রামের তথ্য তালিকা, এখানে দেখবেন আপনি অপরাধের অতীত ইতিহাস থেকে সমস্ত কিছু আছে থানা এলাকার। এই জন্য আপনি কি করবেন, তদন্তে যাওয়ার পূর্বে ভিসিএনবি দেখে নিবেন। আচ্ছা, তাহলে সুবিধা হবে কোন এলাকায় কি ধরনের অপরাধের প্রবণতা বেশি এটা জানতে পারা যায়। 256, এরপরে 257 কোন কোন অপরাধের ক্ষেত্রে সরজমিনে তদন্তের দরকার নাই, মানে 157 257 সিআরপিসি 157 পড়েছিলাম, তার সঙ্গে আমরা 257 লিখে ফেলবো। যদি এরকম প্রশ্ন আসে কখন কখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করা থেকে বিরত থাকতে পারবেন, 6টা পয়েন্ট লিখবো। কয়টা পয়েন্ট? 6টা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি বলতেছি যে জায়গাগুলো সেগুলোতে মার্কিং করবেন, দ্রুত নেন। প্রথমে যদি কোনো অপরাধের তদন্ত করার মতো পর্যাপ্ত ভিত্তি না থাকে, তাহলে কয়ের যে শেষের অংশটুকু এইটুকু দাগিয়ে ফেলেন, তদন্তের পর্যাপ্ত ভিত্তি নাই, তদন্ত করার দরকার নাই। 2 দেখেন 257 কয়ের প্রথম লাইনটা দাগান, ভিকটিম বা মামলার শিকার যে ব্যক্তি, অপরাধের শিকার, তিনি যদি তদন্ত না চান। 3 নম্বর পয়েন্ট দাগান, অপরাধ যদি গুরুতর বলে মনে না হয়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে মনে হলো অপরাধ গুরুতর নয়। 3। 4 নম্বর পয়েন্ট দাগান, অপরাধী যারা, তারা যদি পেশাদার বা স্বভাবগত অপরাধী, অভ্যাসগত অপরাধী না হয়। এমন একটা সংবাদ পেলেন, তেমন কোনো ভিত্তি নাই। তাহলে পেশাদার অপরাধী অপরাধ করেছে বলে যদি সন্দেহ না হয়। পরেরটা দেখান 5 নম্বর পয়েন্ট, পেনাল কোডের 95 ধারা অনুযায়ী সামান্য ক্ষতি হলে বা সামান্য অপরাধ হলে। 6 নম্বর পয়েন্ট, মামলা যদি দেওয়ানি প্রকৃতির হয়। এই 6টা পয়েন্ট লিখে দিবেন, একদম 3-এ 3 পেয়ে যাবেন ইনশাল্লাহ।
বুঝতে পারলাম কিভাবে আমরা কেটে কেটে লিখবো। 157, 257 কি কি দেখেন, তদন্তের পর্যাপ্ত ভিত্তি যদি না থাকে, অপরাধের শিকার ব্যক্তি যদি কি না চায়, নিজেই তদন্ত না চায়, অপরাধ যদি গুরুতর প্রকৃতির না হয়, পেশাদার অপরাধী বা স্বভাবগত অপরাধী যদি অপরাধের সাথে জড়িত না হয়, বা তারা অপরাধ করেছে বলে সন্দেহ না হয়, সামান্য অপরাধ হয়, পেনাল কোডের অধীনে যদি সামান্য অপরাধ হয়, মামলা যদি দেওয়ানি প্রকৃতির হয়, আরো একটা পয়েন্ট পাবেন 258-তে গিয়ে, পরিচিত ব্যক্তির নামে যদি অভিযোগ করা হয়। মনে করেন শত্রুতা বশত এমনি একজনের নামে থানায় গিয়ে অভিযোগ দিয়ে আসলো, তাহলেও কিন্তু কি হবে না, তাদের বিরুদ্ধে তদন্ত করার দরকার নাই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রাথমিক তদন্ত সাপেক্ষে এগুলোতে তদন্ত না করলেও চলবে। কত কত 157, 257, 258 দেখবো সরজমিনে তদন্ত, সেম কথাগুলো বলেছে। 157 গুরুতর না হলে নিজের যাওয়ার দরকার নাই, আমলযোগ্য অপরাধের ঘটনার ক্ষেত্রে নিজে যাবে অথবা অধস্তনকে পাঠাবে। গুরুতর না হলে নিজেও যাওয়ার দরকার নাই, অধস্তনকে পাঠানোরও দরকার নাই, তবে কারণ লিপিবদ্ধ করতে হবে। 258, 156 সিআরপিসি 156, প্রবিধান 258। এরপরে 159-এ বলেছে এখতিয়ারাধীন এলাকার বাইরে তদন্ত। আপনি ওসি দিনাজপুর, ঘটনা ঘটেছে ওসি রংপুরের এখতিয়ারাধীন এলাকায়, আপনার এখানে সরজমিনে তদন্তে যাওয়ার দরকার নাই। খুব যদি গুরুতর কিছু মনে হয়, অবশ্যই আপনাকে সার্কেল সহকারী পুলিশ সুপারকে জানিয়ে এরপরে আপনি অন্য থানা এলাকায় যেতে পারবেন, এই কথা বলেছে। তবে হ্যাঁ, ওখানকার তদন্তের ভার আপনাকে দিবে না, গুরুত্বপূর্ণ ব্যবস্থা সাপেক্ষে। মনে করেন কোনো কারণে আপনারই তদন্ত কিন্তু অন্য এলাকায়, সেক্ষেত্রে কি করা যায়, অনুমতি সাপেক্ষে তদন্তে কিন্তু যাওয়া যায়। অনেক সময় যায় না স্যাররা, আসামি ধরা, আসামি গ্রেপ্তারের ক্ষেত্রেও বিধান রয়েছে। আচ্ছা, তাহলে অন্য সিনিয়র অফিসারের অনুমতি ব্যতি রেখে অন্য থানা এলাকায় গিয়ে আপনি তদন্ত করতে পারবেন না, সোজা কথা। কত 259, 260 তদন্তে গেলেন, গিয়ে কি করলেন, আসল কাজের মৌসুল নাই, অন্য কাজ করে আসলেন। এগুলো করা যাবে না। জনসাধারণকে শুধু শুধু হয়রানি করা যাবে না। তাদেরকে প্রয়োজন হলে আপনি ওখানে গিয়ে তদন্ত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, ডেকেও নিয়ে আসতে পারবেন, কিন্তু শুধু শুধু হয়রানি করা যাবে না। এই ছিল 260। ক্লাসের সময় খুবই কম, আমি একটু ছোট্ট করে রিভিশন দিই আরেকবার। কি কি পড়লাম? 251-তে পড়লাম দাবিদার বিহীন বা উইলবিহীন সম্পত্তি পাওয়া গেলে করণীয় কি। 252-তে হুঁশিয়ারি নোটিশ, 53-তে জাল নোট, 54 নন এফআইআর প্রসিকিউশন, 55 স্টেশন অফিসারের দায়িত্ব, 56 মামলা তদন্তের ক্ষেত্রে, 256 মামলা তদন্তের ক্ষেত্রে বিসিএনবি রেজিস্টার দেখে নিতে হবে। 257, 157 সিআরপিসি, কখন কখন আপনি আপনার তদন্ত করার প্রয়োজন নাই, আপনি কে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ, কখন আপনার তদন্ত থেকে বিরত থাকতে পারবেন। 157, 257 ট্রিপল স্টার দেন, এখানে থেকে বহুবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। 259 এখতিয়ারাধীন এলাকার বাইরে তদন্ত। 260 তদন্তকালে কাউকে অযথা হয়রানি করা যাবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো।